SSCQA লার্নিং পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত। আমি সোমনাথ মাইতি, তোমাদের কম্পিটিটিভ এক্সামের ম্যাথামেটিক্সের অ্যাডভাইজার। জয়েন্ট নিটের প্রিপারেশন নিচ্ছ, তারাও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের জন্য এটা বেনিফিশিয়াল হবে, বিকজ আমি এখানে ডিটেলে আলোচনা করবো সব কিছু। ঠিক আছে, এখানে ডিটেলে বলতে কনসেপ্ট হবে, ডেরিভেশন হবে, প্লাস হচ্ছে ধরো নিট জয়েন্ট বেস যে সমস্ত কোয়েশ্চেনগুলো হয়, ঠিক আছে, সমস্ত রকম কোয়েশ্চেন এখানে আলোচনা করা হবে। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশানটি পৌঁছে যাবে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ফিজিক্সে ওয়ান ডাইমেনশনাল মোশন, বাংলায় যাকে একমাত্রিক গতি বলে। টপিকটা শুধুমাত্র ক্লাস 11-12 নয়, এটা অবশ্য 11-এর ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার। ঠিক আছে, এটাও আমি বলছি। আর তাছাড়াও যারা ধরো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তাদের জিএস পোর্শনে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো তারা এই ক্লাসটা দেখতে পারো। মেকানিক্স বা বলবিদ্যার প্রধান দুটো ভাগ আছে। এক হলো ডাইনামিক্স, যেটাকে আমরা গতিবিজ্ঞান বলছি, আর আরেকটি হচ্ছে স্থিতিবিজ্ঞান, যাকে আমরা স্ট্যাটিক্স বলছি। এই গতিবিজ্ঞান বা ডাইনামিক্স আবার দুটো ভাগে বিভক্ত। এক হচ্ছে স্মৃতিবিজ্ঞান, যাকে আমরা কাইনেমেটিক্স বলছি, আর আরেকটি হলো চলবিজ্ঞান, যাকে আমরা কাইনেটিক্স বলছি। ঠিক আছে, তো সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যখন কোনো বস্তু পজিশন পরিবর্তন করে, তখন সেই অবস্থাটিকে আমরা গতি অবস্থা বা বস্তুটি মোশনে রয়েছে সেটাকে আমরা ডিসক্রাইব করি। ওকে, এবার ফটোতে একটু লক্ষ্য করো, আমি ওখানে দিয়েছি, দেখো রেড কালার্ড যে বল টাইপের বিষয়টা দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে একটা অবজেক্ট। ও কী করছে, ও ইনিশিয়ালি এ পজিশনে ছিল এবং কিছুক্ষণ পর সে কিন্তু বি পজিশনে মুভ করলো। ঠিক আছে, তাহলে এ পজিশনে যখন ছিল তখন টাইম ছিল t1, কিন্তু বি পজিশনে গিয়ে যখন পৌঁছলো তখন টাইম হয়ে গেল t2। অর্থাৎ এটাই বোঝাচ্ছে যে টাইম এখানে চেঞ্জ হচ্ছে, কারণ t1 আর t2 নিশ্চয়ই দুটো ডিফারেন্ট টাইম। তার মানে টাইম চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওই বস্তুটার বা ওই অবজেক্টটার পজিশনও চেঞ্জ হচ্ছে, ও এ থেকে বি পজিশনে চলে আসছে। ওকে, ক্লিয়ার? ব্যাস, আমরা নেক্সট টপিকে যাবো এবার নেক্সট টপিক হলো রেস্ট। If an object does not change its position with respect to time, then it is called in rest. বাংলাটা হচ্ছে এটাই, যে যখন কোনো বস্তু সময় পরিবর্তনের সঙ্গে তার পজিশন চেঞ্জ করে না, একই জায়গায় স্থির থাকে, তখন তাকে আমরা বলি যে সে স্থিরাবস্থায় রয়েছে। তাহলে ফটোতে একটা জিনিস লক্ষ্য করো, যে অবজেক্টটা এ পজিশনে রয়েছে, আমি ওটার কোনো মুভমেন্ট ঘটাইনি, কিন্তু নিচে দেখো টাইম t1, t2, t3, t4 হয়ে গেছে, অর্থাৎ টাইম পরিবর্তন হয়ে যাচ্ছে। টাইম কখনো t1, তারপরে আসে t2, তারপরে t3, t4, t5, এরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, অথচ বস্তুটার তার পজিশন চেঞ্জ করছে না। ঠিক আছে, বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? এবার পরের টপিকে চলে যাচ্ছি। যে পথের উপর দিয়ে কোনো বস্তু মুভ করে, সেই পথের যে দৈর্ঘ্য, অর্থাৎ যতটা দূরত্ব সে অতিক্রম করছে, দৈর্ঘ্যটাই হচ্ছে এখানে ডিস্টেন্স নামে পরিচিত। ওকে, তো ডিস্টেন্সের, তুমি দেখো এখানে ডিস্টেন্সের ইউনিট আছে। আচ্ছা, ইউনিট সাধারণত তিন প্রকারের হয়, একটা সিজিএস, একটা এসআই, একটা হচ্ছে এফপিএস। তো সিজিএস ইউনিট হলো এর সেন্টিমিটার, এসআই ইউনিট মিটার, আর এপিএস ইউনিট হলো ফুট। ওকে, ডিস্টেন্স হলো একটা স্কেলার কোয়ান্টিটি, আর এর ডাইমেনশন হলো ক্যাপিটাল এ। ওকে, তাহলে নেক্সট টপিকে চলে যাই।
দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন অফ আ অবজেক্ট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। মানে কোনো বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে যে ন্যূনতম দূরত্ব তাকে সরণ বলা হয়। ছোটবেলায় আমরা পড়েছি। পাশের ছবিতে দেখলে বুঝতে পারবে, এখানে তোমার বলেছে দেখো এ পজিশন আর বি পজিশন আমি দেখতে পাচ্ছি, দুটো পয়েন্ট। এ পয়েন্ট হলো বস্তুর প্রাথমিক অবস্থান বা যাকে ইনিশিয়াল পজিশন বলে, আর বি পয়েন্ট হলো বস্তুর অন্তিম অবস্থান বা ফাইনাল পজিশন। তাহলে এই ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মাঝখানে যে ন্যূনতম দূরত্বটাকে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো, দেখো মাঝখানে আমি একটা ব্ল্যাক কালারের স্ট্রেট লাইন এঁকেছি, এটা হচ্ছে এখানে ন্যূনতম দূরত্ব। আর এছাড়াও আমি আরও অনেক আঁকাবাঁকা রেখা এঁকেছি, অর্থাৎ বস্তুটা অনেক আঁকাবাঁকা রেখা দিয়েও ওই রেখাগুলোর মাধ্যমেও এ থেকে বি পয়েন্টে যেতে পারে। কিন্তু ওই বস্তুর বললাম না ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশনের মধ্যে ন্যূনতম দূরত্ব, একেই সরণ বলি। ওকে, বোঝা গেল? ডিসপ্লেসমেন্টের ইউনিট সেন্টিমিটার ইন সিজিএস, মিটার ইন এসআই অ্যান্ড ফুট ইন এফপিএস ইউনিট। বোঝাতে পারলাম? মানে বলতে চাইছে যে সিজিএস ইউনিট হলো সেন্টিমিটার, এসআই ইউনিট হলো মিটার, আর এপিএস ইউনিট হলো ফুট। মানে লেন্থকেই ইন্ডিকেট করছে। তাহলে এর ডাইমেনশনটাও নিশ্চয়ই ক্যাপিটাল এল হবে। ওকে, শুধু কি এ জাস্ট একটা ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্য এর একটা ডাইরেকশন থাকবে। তার মানে যেটা লেন্থের ক্ষেত্রে ডাইরেকশনটা ম্যাটার করতো না, কিন্তু ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ডাইরেকশন ম্যাটার করে। এখন এখানে আমি একটা সিস্টেম রেডি করেছি, যেখানে এ বি এই দুটো পয়েন্ট আমি ইন্ডিকেট করেছি। আচ্ছা, এ পয়েন্ট হলো অবজেক্টের ইনিশিয়াল পজিশন আর বি পয়েন্ট হলো অবজেক্টের ফাইনাল পজিশন। ওকে, আর এটা হলো একটা অবজেক্ট। এখন আমি দেখছি যে অবজেক্টটা এ পয়েন্ট থেকে মুভ করবে এবং বি পয়েন্টে রিচ করবে। তো বন্ধুরা বলো তো এদের মধ্যে ডিসপ্লেসমেন্ট কত হবে? আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে এই দুটো পয়েন্টের মধ্যে যে মিনিমাম ডিস্টেন্সটা, এটাই হলো ডিসপ্লেসমেন্ট, তাই তো? তাহলে এদের মধ্যে যে মিনিমাম ডিস্টেন্স সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট নামে পরিচিত। তো সেটা আলাদা করে বলার কিছু নেই। তার মানে এই যে আমরা স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছি এটাই হলো ডিসপ্লেসমেন্ট নামে পরিচিত, ডিসপ্লেসমেন্ট। ওকে, এখন ডিসপ্লেসমেন্ট এটা তো হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট পেলাম। তাহলে এর একটা মান পাচ্ছি, সেটাকে আমরা যদি এস ধরে নিই, এস ধরে নিই, ডিসপ্লেসমেন্টটাকে আমরা এস ধরলাম, বাংলায় যাকে সরণ বলা হয়। এটা হলো ডিসপ্লেসমেন্টের মান বা ভ্যালু। কিন্তু অ্যাট এ টাইম আমাদেরকে এটাও মানতে হবে যে ডিসপ্লেসমেন্টের কিন্তু একটা সার্টেন ডাইরেকশন আছে। তো ডিস্টেন্স, তাহলে তুমি আমাকে একটা কথা বলো, ডিসপ্লেসমেন্টের ডাইরেকশনটাকে আমরা কিভাবে ডিনোট করব? সেটাকে আমরা ধরি এইভাবে ডিনোট করব। বোঝাতে পারলাম? এবার ঠিক অ্যাট আ সার্টেন টাইম বি পজিশন থেকে অবজেক্টটি এ পজিশনে মুভ করলো এবং এ পজিশনে এসে পৌঁছলো। তাহলে এখন যে অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট কী হবে? এখন অবজেক্টটির ডিসপ্লেসমেন্ট কী হবে? এখান থেকে এখানে যখন রিচ করছে তখন এর ডিসপ্লেসমেন্ট কী হবার কথা? আচ্ছা, ডিসপ্লেসমেন্টের যে মান সেটা সেম হবার কথা, কারণ সেম ডিস্টেন্স ট্রাভেল করেছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, প্রথমে যখন ও এ পজিশন থেকে বি পজিশনে মুভ করেছিল তখন ওর ডাইরেকশান এদিকে ছিল, সো তখন আমরা এস ভেক্টর দিয়ে ইন্ডিকেট করেছি। কিন্তু যখন বি পয়েন্ট থেকে এ পয়েন্টে দিকে মুভ করছে তখন ওর ডাইরেকশান ঠিক এই বরাবর, অর্থাৎ অপোজিট টু দ্য দিস ডাইরেকশন। তাহলে এই ডাইরেকশন অনুযায়ী আমরা যদি ডিসপ্লেসমেন্টকে এইভাবে ডিনোট করি,
তাহলে বি বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে রিচ করার ফলে ওর ডিসপ্লেসমেন্টটা অবভিয়াসলি মাইনাস এস ভেক্টর হবে। ওকে, আমি বোঝাতে পারছি তো? আশা রাখি বুঝতে পারছো তোমরা। তাহলে তুমি আমাকে বলো তো এই হোল মোশনে এর ডিসপ্লেসমেন্টটা কি হবে? এই হোল মোশনে ডিসপ্লেসমেন্ট কি হবার কথা? ইজ ইকুয়াল টু ফার্স্টে ডিসপ্লেসমেন্ট কত ছিল? এস ভেক্টর। বাট ফাইনালি যখন এখান থেকে এটা ফিরে আসছে তখন এর ডিসপ্লেসমেন্ট কত হবার কথা? মাইনাস এস ভেক্টর। দ্যাট মিন্স এস ভেক্টর মাইনাস এস ভেক্টর, দিস ইজ কল্ড জিরো। ওকে, তাহলে আমরা আলটিমেট যে ডিসপ্লেসমেন্ট পেলাম সেটা হচ্ছে জিরো ডিসপ্লেসমেন্ট। একে আমরা জিরো ডিসপ্লেসমেন্ট বলে থাকি। অর্থাৎ আমি একটা ছোট্ট বিষয় বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা পয়েন্ট থেকে অবজেক্টটা মুভ করা স্টার্ট করলো এবং অ্যাট এ সার্টেন টাইম ও আবার সেম পয়েন্টে এসে রিচ করলো, তাহলে ওর ডিসপ্লেসমেন্ট জিরো। ওকে, বোঝাতে পারলাম? আচ্ছা, এবার ডিস্টেন্সের সাথে ডিসপ্লেসমেন্টের পার্থক্যটা কোথায়? দেখো, ডিস্টেন্সের কিন্তু আমরা শুধু মান জানি। সো দেখো, আমি একটা কথা বলছি, যদি ভ্যালুর দিক থেকে দেখতে চাও তাহলে এর ভ্যালু হচ্ছে তোমার 2s, ডিসপ্লেসমেন্টের ভ্যালু 2s। বাট ডাইরেকশনকে নিয়ে যদি আমি দেখি, ইন কেস অফ ডাইরেকশন, in order to direction displacement is zero। বোঝাতে পারলাম? ডিসপ্লেসমেন্ট ইজ জিরো। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা বোঝাটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, ধরাটা খুবই ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে পার্থক্য। বিকজ ডিস্টেন্স হচ্ছে তোমার স্কেলার কোয়ান্টিটি, যেখানে ডিসপ্লেসমেন্ট হলো ভেক্টর কোয়ান্টিটি। ওকে, সময় সাপেক্ষে কোনো বস্তু বা অবজেক্ট ঠিক কতটা দূরত্ব অতিক্রম করছে সেই পরিমাণকে আমরা বস্তুর দ্রুতি বলি, ইংরেজিতে যাকে স্পিড বলা হয়। এই স্পিড হলো একটি স্কেলার কোয়ান্টিটি, এর মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। ওকে, আর এর ফর্মুলেশন হলো অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ইংরেজিতে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম টেকেন টু ট্রাভেল। ওকে, তো এখানে দেখো একটা জিনিস, এই স্কেলার কোয়ান্টিটি কেন, এখানে একটা বিষয় আছে। স্কেলার কোয়ান্টিটি হওয়ার একটাই কারণ, তুমি যদি ফর্মুলেশনটাতে লক্ষ্য করো সেখানে আমরা দেখতে পাচ্ছি অতিক্রান্ত দূরত্ব বা ইংরেজিতে ডিস্টেন্সকে এরা ইন্ডিকেট করছে। আর ডিস্টেন্স আমি বলে এসেছি এ স্কেলার কোয়ান্টিটি, আর টাইমের কোনো ডাইরেকশন হয় না, টাইমও এখানে স্কেলার অবভিয়াসলি। ওকে, তো ইউনিট হলো সেন্টিমিটার পার সেকেন্ড ইন সিজিএস, এসআইতে মিটার পার সেকেন্ড, আর ফুট পার সেকেন্ড হলো এফপিএস, আর ডাইমেনশন হলো এলটি ইনভার্স। আচ্ছা দেখো, তোমাদের অনেকেরই হয়তো ডাইমেনশনে প্রবলেম হতে পারে, তো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও, সেরকম হলে আমি ডাইমেনশনের একটা আলাদা ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, আর হ্যাঁ, আরেকটা কথা বলার, এই চ্যাপ্টারে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে যেটা ফ্রেম অফ রেফারেন্স। এই ফ্রেম অফ রেফারেন্স আমি এই ক্লাসে করাচ্ছি না, এই আমি হয়তো পরের ক্লাসে আমি শুধুমাত্র ফ্রেম অফ রেফারেন্স নিয়ে আলোচনা করব। এবার তোমরা যদি চাও যে ফ্রেম অফ রেফারেন্সের সাথে ডাইমেনশনটাও শিখে নেবে, তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। ওকে, তো চলো পরের টপিকে যাই। ইউনিফর্ম স্পিড হলো ইফ অ্যান অবজেক্ট মুভস equal distance with respect to equal time is called uniform speed। মানে কি বলতে চাইছে, যে কোনো বস্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করলে
তখন তাকে আমরা বলি ইউনিফর্ম স্পিড, বা বাংলায় যাকে সমবেগ বলা হয়, সমদ্রুতি বলা হয়, সমদ্রুতি বলা হয়। তাহলে তোমরা ছবিতে লক্ষ্য করো যে এখানে এ বি সি ডি 4টে পয়েন্ট আমি ইন্ডিকেট করেছি, এবং এই রেড ব্লক যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট। ওকে, এবার অবজেক্ট মুভ করা স্টার্ট করলো, সেটা এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, বি পয়েন্ট থেকে সি পয়েন্ট, সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে গেল, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টাইম টি লাগছে, টি সময় লাগছে, আর তার সঙ্গে ডিস্টেন্সটা হচ্ছে এস ইউনিট অতিক্রম করেছে প্রত্যেক ক্ষেত্রে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। ওকে, তো আমরা সে কারণে বলতে পারি এ বি এর যা লেন্থ সেটাই হলো সিডি এর লেন্থ, আবার সেটাই আবার বিসি এর লেন্থ হিসেবে পরিচিত। ওকে, তাহলে এটুকু বুঝতে পারলে ইউনিফর্ম স্পিডটা কি। তাহলে আমরা নেক্সট টপিকে যাই। একটি নির্দিষ্ট সময় সাপেক্ষে যে ডিসপ্লেসমেন্ট বা যা সরণ ঘটে তার পরিমাণকেই এখানে ভেলোসিটি বা বেগ বলা হয়। এটাকে আরেকভাবেও বলা যেতে পারে যে সময় সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনকে বা অবস্থান পরিবর্তনের হারকে আমরা বেগ বলে থাকি। ঠিক আছে, তাহলে বেগের ব্যাপারটা কি হলো, এখানে যখন ডিসপ্লেসমেন্ট চলে এসছে তাহলে এটা বুঝে নিতে হবে যে বেগ একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে বেগের একটা নির্দিষ্ট ডাইরেকশন রয়েছে। মানের দিক থেকে দেখতে গেলে বেগ আর দ্রুতির মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ ভেলোসিটি এবং স্পিডের মধ্যে কোনো পার্থক্য নেই মানের দিক থেকে, কিন্তু যদি ডাইরেকশনের দিক থেকে বলা হয় স্পিড বা দ্রুতি হলো স্কেলার কোয়ান্টিটি আর বেগ সেখানে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে বেগের ফর্মুলা হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। এখানে দেখো আমি দিয়েছি s2 - s1 ডিভাইডেড বাই t2 - t1। কেন দিয়েছি যদি ছবিটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। আমি দেখো ও পয়েন্ট দিয়েছি, আচ্ছা এ পয়েন্টে বস্তুটা অবস্থান করছে বা অবজেক্টটা অবস্থান করছে, আর বি পয়েন্ট দিয়েছি যেটা ফাইনাল পজিশন। এবার ও পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিস্টেন্স বা যেটাকে আমি ডিসপ্লেসমেন্ট বলে থাকছি সেটা হচ্ছে s1। ওকে, ভ্যালুটা s1। আবার ও থেকে বি পয়েন্ট পর্যন্ত ডিসপ্লেসমেন্টের ভ্যালু s2 হলো। ও থেকে এতে যাওয়ার জন্য, ও থেকে এ পয়েন্টে যাওয়ার জন্য কোনো বস্তুর t1 সময় লাগছে, আর ওই ও পয়েন্ট থেকে ওই বি পয়েন্টে যাওয়ার জন্য সময় লাগছে t2। তাহলে বন্ধুরা এইটুকু তো বুঝতেই পারছো যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে গেলে বস্তুটার কত সময় লাগবে, সেটা হচ্ছে t2 - t1, এই টাইমটা লাগবে। আবার এ থেকে বিতে যেতে গেলে যে ডিসপ্লেসমেন্ট ঘটছে তার ভ্যালুটা কি, এখানে স্পষ্ট তো বোঝাই যাচ্ছে যে s2 - s1। তাহলে ইউনিট যেহেতু ভ্যালুর দিক থেকে স্পিডের সাথে ভেলোসিটির কোনো পার্থক্য নেই, সো স্পিডের যা ইউনিট হবে ভেলোসিটিরও সেম ইউনিট হবে। সেন্টিমিটার পার সেকেন্ড ইন সিজিএস, মিটার পার সেকেন্ড ইন এসআই, অ্যান্ড ফুট পার সেকেন্ড ইন এফপিএস। ওকে, the rate of change of velocity with respect to time is called acceleration। অর্থাৎ সময় সাপেক্ষে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। আমরা যদি ছবিটা ভালো করে ক্লিয়ারলি বুঝি তাহলে বুঝতে পারবো যে যখন বস্তুটা এ পজিশনে ছিল তখন তার ভেলোসিটি ছিল v1, যখন বস্তুটা বি পজিশনে চলে গেল তখন তার ভেলোসিটি হয়ে গেল v2, অর্থাৎ ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তাই তো। তাহলে ভেলোসিটি কি হচ্ছে না চেঞ্জ হচ্ছে। এই এই এ পজিশন থেকে বি পজিশনে যাওয়ার জন্য নিশ্চয়ই তার একটা টাইম লেগেছে, সেটাকে -t1 দিয়েছিলাম টাইম। তাহলে এই টাইম ইন্টারভালে ভেলোসিটি ডিফারেন্স কত হয়েছে, v2 - v1, বিকজ আমি ধরে নিলাম যে v2টা বড় v1টা ছোট।
আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে v1 হচ্ছে বস্তুর প্রাথমিক বেগ বা যাকে ইনিশিয়াল ভেলোসিটি বলে থাকি, আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে v2, ঠিক আছে। আর a difference divided by time taken is called acceleration. ওকে, এর ইউনিট কি? এর ইউনিট হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন সিজিএস, মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন এসআই অ্যান্ড ফুট পার সেকেন্ড স্কোয়ার ইন এফপিএস। অ্যাক্সেলারেশন হলো একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি হওয়ার কারণটা কি? বিকজ এখানে ভেলোসিটির অবস্থান রয়েছে। এইটা দেখে পরিষ্কার বুঝতেই পারবে যে এটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, ভেলোসিটি কেন ভেক্টর কোয়ান্টিটি ছিল? বিকজ ডিসপ্লেসমেন্টের একটা এক্সিস্টেন্স ছিল ওখানে। বিকজ ডিসপ্লেসমেন্ট হচ্ছে এখানে ভেক্টর কোয়ান্টিটি, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। ওকে, বোঝাতে পারলাম? আচ্ছা, এবার আরেকটা বিষয় বলার, সেটা হচ্ছে ধরো প্রাথমিক বেগ আর অন্তিম বেগ যখন সমান হয়ে যাচ্ছে তখন অ্যাক্সেলারেশন শূন্য হয়ে যাচ্ছে। আর এখান থেকে এটাই বোঝা যায়, বা অবজেক্টটা যদি এ থেকে বি পজিশানে সেম ভেলোসিটি নিয়ে ট্রাভেল করে তাহলে তার কোনো অ্যাক্সেলারেশন থাকবে না। বিকজ অ্যাক্সেলারেশন হতে গেলে বস্তুর বেগ বা ভেলোসিটির পরিবর্তন হতে হবে বা চেঞ্জ হতে হবে। ওকে, সো আমরা এটাই বলতে পারি যে অবজেক্ট উইথ সেম ভেলোসিটি does not have acceleration, but same accelerating object have different velocity in different position. অর্থাৎ যদি কোনো বস্তুর বেগ সমান থাকে তাহলে তার অ্যাক্সেলারেশন বা ত্বরণ শূন্য হবে। অর্থাৎ সে যদি সমত্বরণ নিয়ে কোনো পজিশান থেকে অন্য কোনো পজিশানে এগিয়ে যায় তাহলে তার বিভিন্ন পজিশানে ভেলোসিটি বিভিন্ন হবে। অর্থাৎ ভেলোসিটি কখনোই এক হবে না বা কখনোই ধ্রুবক হবে না। আচ্ছা, এবার আমরা ফার্স্ট প্রুফ করব v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি অথবা v ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এই দুটো ফর্মই রয়েছে। আবার সেকেন্ড কেসও সেম রয়েছে, s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অথবা s ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। থার্ড, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, আবার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস। আচ্ছা, লাস্ট হচ্ছে এস সাফিক্সে এন ইজ ইকুয়াল টু ইউ মাইনাস হাফ অফ এ ইন্টু টু এন মাইনাস ওয়ান। তাহলে ফার্স্ট প্রুফ করব ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এইটি। আচ্ছা, তার জন্য দেখো আমি দুটো পয়েন্ট এখানে ইন্ডিকেট করছি, একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট। ভেরি ভেরি ইজি, একটু ভালো করে যদি ছবিটা বুঝতে পারো তাহলে প্রমাণটা তোমার কাছে কিচ্ছু নয়, একটু ভালো করে বুঝো। ফিজিক্সে কনসেপ্টটাই সব থেকে বড় বিষয়, আর কিচ্ছু নেই। ওই যতই তুমি শর্ট ট্রিক্স লাগাও কনসেপ্টের আগে কিচ্ছু নেই। ওকে, তো এখানে একটা অবজেক্ট এক্সিস্ট করছে, তো এই অবজেক্টটা মুভ করছে এ থেকে বি পয়েন্টে। ওকে, আচ্ছা ধরে নিই এ পয়েন্টে এর বেগ হলো ইউ আর বি পয়েন্টে বেগ বা ভেলোসিটি হলো ভি। ওকে, তার মানে এটুকু বুঝতে পারছি যে অবজেক্টটা যখন এ পয়েন্টে রয়েছে তখন তার ভেলোসিটি ইউ, আর যখন বি পয়েন্টে চলে গেল তখন তার ভেলোসিটি হয়ে গেল ভি। এখানে ইউ হলো ইনিশিয়াল ভেলোসিটি আর ভি হলো ফাইনাল ভেলোসিটি। ওকে, আচ্ছা আমি ধরে নিলাম যে টাইম টেকেন ইজ টি। তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা কি ইন্ডিকেট করব? টি ইজ ইকুয়াল টু হলো
টাইম টেকেন টু রিচ ফ্রম পয়েন্ট ক্যাপিটাল এ টু পয়েন্ট বি। বোঝাতে পারলাম? মানে এ থেকে বি পজিশনে যাওয়ার জন্য যে টাইম লেগেছে তার, সেটি হলো টি। দেখতে পাচ্ছ? ওকে, তাহলে চলো এইবারে, আচ্ছা আরেকটা জিনিস আমি যেটা ইন্ডিকেট করব এখানে, সেটা হলো এ, স্মল এ, যেটাকে আমরা অ্যাক্সেলারেশন হিসেবে ধরবো। অ্যাক্সেলারেশন, আচ্ছা এই অ্যাক্সেলারেশনটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো, কনস্ট্যান্ট। আচ্ছা কনস্ট্যান্ট কেন? কনস্ট্যান্ট এই কারণেই যে তার মানে এ থেকে বিতে যাওয়ার জন্য মাঝখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে। তাহলে ও কি করছে না, এ পয়েন্ট থেকে ধরো মাঝখানের এই পয়েন্টে তোমার ভেলোসিটি ডিফারেন্স ডিভাইডেড বাই টাইম টেকেনটা যা হচ্ছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টেও ভেলোসিটি ডিফারেন্স ডিভাইডেড বাই টাইম টেকেনটা সেম হচ্ছে। তার মানে তার অ্যাক্সেলারেশনটা সেম রয়েছে। তাহলে এ বি পয়েন্টের মধ্যে আমি আলটিমেটলি বলতেই পারি অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু কী হবে? অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম টেকেন। আচ্ছা এখানে আর একটা বিষয়, আমি ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি এই কারণেই লিখলাম বিকজ ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটির থেকে বড়। ওকে, আচ্ছা ফাইনাল ভেলোসিটি এখানে কোথায়, কত? ভি, আর ইনিশিয়াল ভেলোসিটি ইউ। সো আমরা এখানেই লিখব যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টাইম টেকেন কত হচ্ছে, টাইম টেকেন হচ্ছে টি, তাই টি লিখলাম। এটা ইজ ইকুয়াল টু এ। ওকে, এটুকু বোঝা গেল? আচ্ছা এইবারে জাস্ট কিচ্ছু না, তাহলে এটাকে কোনাকুনি গুণ করে দেবো। তাহলে এটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, দেন আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু মাইনাস ইউটা এ পাশে চলে এলে প্লাস ইউ হয়ে যাবে। তাহলে ইউ প্লাস এটি। ওকে, এটা হচ্ছে ফার্স্ট প্রুফ। আচ্ছা আরেকটা প্রুফের কথা বলেছিলাম এখানে, দেখো সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি। আচ্ছা ইউ মাইনাস এটি কেন, একটু ভালো করে বুঝে নাও। সেখানে আচ্ছা এটা যেমন অ্যাক্সেলারেশন, যেটাকে আমরা ত্বরণ বলছি, এছাড়াও আরেকটা পার্ট আছে যাকে আমরা মন্দন বা ইংরেজিতে রিটার্ডেশন বলে থাকি। এই রিটার্ডেশনের ক্ষেত্রে কি হয় একটু এখানেই বুঝিয়ে নিই। দেখো রিটার্ডেশনের ক্ষেত্রে যেমন অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটির থেকে ছোট হয়, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটির থেকে বড় হয় ইন কেস অফ অ্যাক্সেলারেশন, ঠিক আছে। কিন্তু রিটার্ডেশনের ক্ষেত্রে বা মন্দনের ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটির থেকে বড় হয়। সো এখানে ইকুয়েশনের কিছু চেঞ্জ হবে। ইন কেস অফ রিটার্ডেশন এ ইজ ইকুয়াল টু তখন হয়ে যাবে ইনিশিয়াল ভেলোসিটি মাইনাস ফাইনাল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম টেকেন। হলো? আচ্ছা এবার জাস্ট ভ্যালুগুলো পুট করে দিই, ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি, এটা ইজ ইকুয়াল টু এ। ওকে, আচ্ছা তাহলে এটি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কী হবে, ভিটা এই পাশে আসলো তাহলে প্লাস ভি হয়ে গেল, আর এটিটা এই পাশে আসলো তাহলে মাইনাস এটি হয়ে গেল। এটুকু বোঝা গেল? এটুকু আশা কি বুঝতে পেরেছো? আচ্ছা ইন কেস রিটার্ডেশন, এটাকে কিন্তু আমরা তখন রিটার্ডেশন হিসেবে দেখব, অ্যাক্সেলারেশন হিসেবে নয়, কিন্তু বোঝাতে পারলাম? বা ভ্যালুটা কিন্তু সেম, এই কারণেই আমরা এই জিনিসটা বুঝেছি। ওকে, এইবার আমরা সেকেন্ড প্রুফটা করব, যেটা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর অ্যাক্সেলারেশন।
বাট রিটেনশনের ক্ষেত্রে s ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে রিটেনশনের ক্ষেত্রে, বোঝাতে পারলাম? আচ্ছা, এইবারে দেখো আমরা এটার ক্ষেত্রে কি পেয়েছি ভালো করে বুঝবে। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি অ্যাক্সেলারেশন যখন এখানে রয়েছে তাহলে অ্যাক্সেলারেশন দিয়েই স্টার্ট করি, ছবি সেম হবে, ঠিক আছে? ওই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে এগোচ্ছে, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট রয়েছে, তো সেই অ্যাক্সেলারেশনটা হচ্ছে এ, আর এ ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, আর সেখান থেকে আমরা ফার্স্ট যে প্রুফটা পেয়েছিলাম সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, বোঝাতে পারলাম? আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর। এবার এখানে দেখো, এখানে এস দিয়েছে, তাই তো? এস মানে হচ্ছে ডিস্টেন্স হিসেবে জানি, বা ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট। সো সেই ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কী হয়, ভেলোসিটি ইন্টু টাইম হয়। আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছি, তাই তো? এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে এগোচ্ছি, আর আমি এটাও বলেছি এ পয়েন্টের থেকে বি পয়েন্টের দিকে যত এগোবে তত কিন্তু ভেলোসিটি ইনক্রিজ করতে থাকবে ইন কেস অফ অ্যাক্সেলারেশন, বোঝাতে পারলাম? তাহলে এখানে বোঝো, এখানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি ইউ ছিল, এখানে ফাইনাল ভেলোসিটি ভি হলো। আচ্ছা, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টাইম। আচ্ছা, এইবারে ভালো করে বোঝো একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট বোঝা, এটা ফর্মুলা। তো এখন যদি টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড ধরি, তাহলে এ ইজ ইকুয়াল টু কী হবে, ভি মাইনাস ইউ, তার মানে ভেলোসিটি ডিফারেন্স। ভেলোসিটি ডিফারেন্সটাও কিন্তু একটা ভেলোসিটিকেই ইন্ডিকেট করে, তাই নয় কি? এও তো একটা ভেলোসিটিকে ইন্ডিকেট করছে। তাহলে আমরা বলতে পারি যে টাইম যখন 1 সেকেন্ড, তখন অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু একটি ভেলোসিটি ফর 1 সেকেন্ড। মানে এখান থেকে এইটুকু বলতে পারি যে 1 সেকেন্ডে কোনো ওই বস্তুটির ভেলোসিটি বা ওই অবজেক্টটির ভেলোসিটি হলো এ, তাই তো? আচ্ছা, তাহলে the velocity of the object in 1 second is a, বোঝাতে পারলাম? এটুকু বোঝা গেল? আচ্ছা, সো এবার দেখো, আচ্ছা তাহলে আমরা এটা বলতে পারি যে the velocity of object just 1 second after reaching point ক্যাপিটাল এ, মানে ক্যাপিটাল এ পয়েন্টে পৌঁছানোর 1 সেকেন্ড পরে তাহলে তার ভেলোসিটি কী হবে? ক্যাপিটাল এ পয়েন্টে পৌঁছানোর 1 সেকেন্ড পরে ভেলোসিটি কী হবে? দেখো, এ পয়েন্টে ভেলোসিটি ছিল ইউ, আর আমি বলেছিলাম ইন কেস অফ অ্যাক্সেলারেশন এ থেকে বি পয়েন্টের দিকে যত এগোবো ভেলোসিটি তত বৃদ্ধি পেতে থাকে বা ইনক্রিজ করতে থাকে, সো প্লাস সাইনটা কম্পালসারি। আচ্ছা, এবার 1 সেকেন্ড বলেছে, জাস্ট 1 সেকেন্ডের জন্য আমরা ভেলোসিটি কত পেয়েছিলাম? এ পেয়েছিলাম, তাহলে এইটাকে জাস্ট পুট করলাম, তাহলে ইউ প্লাস এ হলো, এই ভেলোসিটিটা হলো জাস্ট মানে এ পয়েন্টে পৌঁছানোর 1 সেকেন্ড পরে ভেলোসিটি, তাই তো? এই ইউনিট তো বাড়বে, ভেলোসিটিটা কত বাড়বে? এই ইউনিট বাড়বে। আবার একই রকমভাবে the velocity of object just 1 second before reaching the point ক্যাপিটাল বি, তাহলে ক্যাপিটাল বি পয়েন্টে পৌঁছানোর 1 সেকেন্ড আগে তার ভেলোসিটি কত ছিল সেই অবজেক্টটার? দেখো, বি পয়েন্টে ভেলোসিটি ছিল ভি, তাই তো?
তাহলে 1 সেকেন্ড আগে নিশ্চয়ই ভি ভেলোসিটির থেকে কম ভেলোসিটি থাকবে, তাহলে কতটা কম থাকবে সেটা হচ্ছে এ, বিকজ এ হচ্ছে 1 সেকেন্ডের জন্য ভেলোসিটি। কোনো অবজেক্ট 1 সেকেন্ড ট্রাভেল করলে যে ভেলোসিটিটা অকার করে সেটা হচ্ছে এ, সেটাই এখানে দিয়েছি। তাহলে আমরা এই পুরো টোটাল মোশনে এই দুই ধরনের ভেলোসিটি পেলাম। এখন এই টোটাল মোশনে অ্যাভারেজ ভেলোসিটি কত? অ্যাভারেজ ভেলোসিটি কত? আমি তোমাদেরকে অ্যাভারেজ ভেলোসিটি বলা হয়নি আজকে, কতগুলো ভেলোসিটি নিয়ে আমরা কাজ করেছি। সো এখানে আমরা দুটো ভেলোসিটি নিয়ে কাজ করব। এই টোটাল মোশনে আমরা দুটো ভেলোসিটি পেয়েছি, সো ডিভাইডেড বাই 2 হবে এটা। তাহলে এখান থেকে u প্লাস এ প্লাস ভি মাইনাস এ ডিভাইডেড বাই 2, তো এ কেটে দিলাম, আমরা পেলাম হচ্ছে u প্লাস ভি ডিভাইডেড বাই 2। ওকে, এটুকু বোঝা গেল? আচ্ছা, এইবার চলে আসি আরেকটা বিষয়। আমরা কি বলেছিলাম? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু velocity of the object into time taken, বলেছিলাম কিনা? এখানে একটা কথা মনে রাখবে, এই মোশনে আমরা অ্যাভারেজ ভেলোসিটিটাকে ইউজ করব সব সময়ের জন্য, বিকজ এখানে কিন্তু অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, এটা মাথার মধ্যে রাখবে। সো এই ভেলোসিটি আমরা কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি হিসেবে ইউজ করব। সো ডিস্টেন্স তো আমরা এস পেয়েছিলাম, অ্যাভারেজ ভেলোসিটি এটা, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি u প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টাইম টেকেন আমরা টি পেয়েছিলাম, হলো? আচ্ছা, তোমরা যদি এই ইকুয়েশনটা মনে করো তাহলে বুঝতে পারবে ওখানে কিন্তু ভি এর কোনো ভ্যালু ছিল না, অথচ এ ছিল। তাহলে আমরা ফার্স্টে যে পার্টটা পেয়েছিলাম, যে দেখো আমরা যদি আগের পেজে দেখি, এখানে দেখতে পাবো যে a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ওকে, এই পার্টটা পাচ্ছি। অথবা তুমি যদি ফার্স্ট যে প্রমাণটা করেছিলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই মানটাকে জাস্ট ভি এর জায়গায় পুট করে দেবো, এখানে ভি এর জায়গায় পুট করব, তাহলে কি পাচ্ছি? ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2 যেরকম থাকার থাকবে। তাহলে এটা হচ্ছে 2u প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টাইম, হলো? তাহলে এটা 2 কেটে গেল, ইউ হলো, আর এটার ক্ষেত্রে 1/2 ইন্টু এটি ইন্টু টাইম। আচ্ছা, এবার ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ফাইনালি আমরা প্রুফ করলাম যে যদি অবজেক্টটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন নিয়ে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে অগ্রসর হয়, তাহলে তার যে ডিস্টেন্সটা সে ট্রাভেল করবে সেটা ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, এবার যদি সে কনস্ট্যান্ট রিটেনশন নিয়ে ট্রাভেল করে, তাহলে সে পাবে হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে রিটেনশনের জন্য, রিটেনশন, আর এটা হলো হচ্ছে অ্যাক্সেলারেশন। আচ্ছা, বেঙ্গলি মিডিয়াম যারা তাদের জন্য বলে দিই, অ্যাক্সেলারেশন হচ্ছে ত্বরণ আর রিটেনশন হচ্ছে মন্দন। ওকে, আচ্ছা, সরি, ওটা রিটেনশন নয়, রিটার্ডেশন হবে। রিটার্ডেশন মানে হচ্ছে মন্দন। ওকে, থার্ড প্রুফটা বলেছিল ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, এটাও কিন্তু কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য। ওকে, তাহলে ফার্স্ট, এবারে আনসার করার সময় ফার্স্ট দুটো ফর্ম এখানে জাস্ট কাজে লাগবে, আর কিচ্ছু না। ফার্স্ট ফর্ম আমরা কি পেয়েছিলাম? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 আমরা কি পেয়েছিলাম? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটা প্লাস এটা হলো 2 নম্বর ইকুয়েশন। এবার জাস্ট দুটো ইকুয়েশনকে আমি পুট করব, জাস্ট কম্বাইন করলে আমরা এই ফর্মটা পেয়ে যাব। তো কিভাবে পাচ্ছি দেখে নাও। আমরা এই যে ফর্মটা, এখানে আমরা ভি দেখতে পাচ্ছি, ইউ দেখতে পাচ্ছি, এস দেখতে পাচ্ছি, এ দেখতে পাচ্ছি, কিন্তু টি দেখতে পাচ্ছি না। সো আমরা এখান থেকে প্রথমে টি এর ভ্যালুটা বের করে নিই। তাহলে বলো তো টি এর ভ্যালু এখানে থেকে কি হবে? আমরা যদি সলভ করি বিষয়টাকে, তাহলে টি এর ভ্যালু হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ।
আমরা জাস্ট এই ভ্যালুটাকে আমরা এই 2 নম্বরে পুট করব। সুতরাং s ইজ ইকুয়াল টু কী হচ্ছে u ইন্টু v মাইনাস ইউ ডিভাইডেড বাই a, ওকে, প্লাস হাফ অফ a ইন্টু এবার টি স্কোয়ার মানে হচ্ছে এই পুরো পার্টটা স্কোয়ার, v মাইনাস ইউ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার। বোঝাতে পারলাম? তাহলে আমরা টি স্কোয়ারের জায়গায় জাস্ট কি করলাম না v মাইনাস ইউ স্কোয়ার করলাম, a স্কোয়ার করলাম আলাদা আলাদাভাবে। এবারে a স্কোয়ারের সাথে a এখানে কেটে যাচ্ছে, ওকে। আচ্ছা, এটাকে এবারে একটু সলভ করি। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে ইউ ভি মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস হাফ ইন্টু এখান থেকে আমরা কি পাবো ভি স্কোয়ার মাইনাস 2 ইউ ভি প্লাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই a যেরকম থাকা সেরকম থাকবে। বোঝাতে পারলাম? আচ্ছা, এটাকে আবার সলভ করব। তাহলে ইউ ভি মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস হাফ অফ এই পার্টটা থাকার কথা, এরকম থাকার কথা, তাই তো, ভি স্কোয়ার মাইনাস 2 ইউ ভি প্লাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু a। তাহলে পুরোটার আমি লসাগু করব বা এলসিএম বের করব। আমরা এখান থেকে 2a পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে কি পাবো 2 ইন্টু ইউবি, বিকজ এখানে শুধু a আছে, সো 2 ইন্টু হবে এই পার্টটার সাথে মাইনাস ইউ স্কোয়ার, আর এইটা যেরকম আছে সেরকমই থেকে যাবে, প্লাস ভি স্কোয়ার মাইনাস 2 ইউভি প্লাস ইউ স্কোয়ার। বোঝাতে পারলাম? তাহলে 2 ইউভি মাইনাস 2 ইউভি কেটে যাবে, তাহলে থাকলো পরে এই পার্টটা। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে ইউ স্কোয়ার পার্টটাও কেটে যাবে, বুঝতে পারলে? ইউ স্কোয়ারের পার্টটাও কেটে যাচ্ছে। আচ্ছা, ইউ স্কোয়ার পার্টটা কেটে গেলে কি করে হবে? আচ্ছা, এটা 2u হয়ে যাবে, 2u স্কোয়ার হয়ে যাবে, ওকে। তাহলে 2u স্কোয়ার যদি হয় তাহলে হিসেব মতো আমরা কি পেলাম, এখান থেকে মাইনাস 2u স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মানে মাইনাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2a, এটা ইজ ইকুয়াল টু কী পেয়েছিলাম, এস পেয়েছিলাম, ওকে। আচ্ছা, তাহলে 2as ইজ ইকুয়াল টু মাইনাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তাহলে আলটিমেট আমরা পেলাম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a ইন্টু এস, ওকে। তাহলে এটা প্রুফড হয়ে গেল। আচ্ছা, তাহলে ইন কেস অফ রিটার্ডেশন এটা জাস্ট মাইনাস হয়ে যাবে, আর কিচ্ছু নেই, আর কোনো ফাংশন নেই, বিকজ ওখানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটিটা বড়, ফাইনাল ভেলোসিটি ছোট। সেই লাস্ট যে পার্টটা আমরা প্রমাণ করব সেটা হলো এস এন, এস সাফিক্সে n ইজ ইকুয়াল টু ইউ। আমরা লাস্ট যে পার্টটা প্রমাণ করছি সেটা হচ্ছে এই যে এই পার্টটা, এস এন ইজ ইকুয়াল টু ইউ মাইনাস হ্যাঁ ইউ মাইনাস হাফ অফ a ইন্টু 2 ইন্টু n মাইনাস 1, ওকে। এই পার্টটা আমরা প্রমাণ করব। তো যাই হোক, শুরু করে দিই। দেখো এন, আচ্ছা এন এখানে কিন্তু টাইম হিসেবে কাজ করবে, বোঝাতে পারলাম? এই এ থেকে বি পয়েন্টে পৌঁছানোর জন্য আমি টোটাল টাইম যদি ধরি, টোটাল টাইম টেকেন ইজ ইকুয়াল টু যদি এন হয়, আমরা টি এর জায়গায় এন ধরবো, ঠিক আছে। আর কোনো এক্সট্রা ফাংশন নেই, যেমন ইনিশিয়াল ভেলোসিটি ছিল, ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু ইউ ছিল, ফাইনাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু ভি ছিল, আর এন হচ্ছে টোটাল টাইম টেকেন, অর্থাৎ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছানোর জন্য যে টাইমটা দরকার সেটা হচ্ছে এন, ওকে। আচ্ছা, এস এন বলতে, এস সাফিক্সে এন বলতে কি বোঝাচ্ছে, মানে এন তম মুহূর্তে
বা nth টাইমে, আচ্ছা, ডিস্টেন্স মানে তাৎক্ষণিক যে ডিস্টেন্সটা দরকার, বা যেটাকে আমরা ইনস্ট্যান্ট ডিস্টেন্স হিসেবেও বলে থাকি, বা ইনস্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট, তাৎক্ষণিক সরণ এই হিসেবে বিবেচনা করছে। আচ্ছা, তোমাকে আমি বলছি একটা কথা, ডিস্টেন্স ট্রাভেলড at nth টাইমে ডিস্টেন্সটা কতটা ট্রাভেলড হয়েছে ওই অবজেক্টটা দ্বারা, কথা বোঝাতে পারলাম? মানে ওই অবজেক্টটা nth টাইমে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, সেটা করতে গেলে তাহলে Sn ইজ ইকুয়াল টু আমরা লিখব, দেখো টোটাল টাইম n এর জন্য, অর্থাৎ ডিস্টেন্স ফর n টাইম। আচ্ছা, একটা কথা বলে রাখি, একটা n টাইম আছে, একটা nth টাইম আছে। nth টাইম মানে হচ্ছে n তম সময় ওই অবজেক্টটার ডিস্টেন্স কতটা ট্রাভেল হয়েছে, আর n টাইম বলতে মানে n সময়, টোটাল সময় n এ কতটা ডিস্টেন্স ট্রাভেল হবে, এটাই। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা। তার মানে টোটাল n টাইমে বস্তুটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে সেটা হচ্ছে এইটা, মাইনাস ডিস্টেন্স ট্রাভেলড ফর n-1। আচ্ছা, আমি সেকেন্ড হিসেবে ধরলাম, টাইম না লিখে আমি সেকেন্ড হিসেবে ধরি, এটা সেকেন্ড, n-1 সেকেন্ড। বোঝাতে পারলাম? মানে n-1 সেকেন্ডে বস্তুটা বা অবজেক্টটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা আমাকে জানতে হবে। এবার আমি অলরেডি দেখো এইগুলো তো এক একটা ডিস্টেন্স হিসেবে কাজ করছে, আর হ্যাঁ, এই যে ফর্মটা আমি তৈরি করছি সেটা অবভিয়াসলি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য প্রযোজ্য। সো কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য আমি অলরেডি প্রমাণ করে এসেছি s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার, এটাই জাস্ট এখানে পুট করব। আচ্ছা, u ইন্টু টি মানে হচ্ছে ওই টি টাইমে যে ডিস্টেন্সটা ট্রাভেল করেছে, কিন্তু এখানে আমরা n সেকেন্ডে বের করব, সো un হয়ে যাবে এটা, প্লাস হাফ ইন্টু a ইন্টু n স্কোয়ার, তাই তো, মাইনাস ডিস্টেন্স ট্রাভেল ফর n-1 সেকেন্ড, তাহলে u ইন্টু n-1 প্লাস সেম জিনিস হাফ ইন্টু a, এটা হবে n-1 তার হোল স্কোয়ার। বোঝাতে পারলাম? ব্র্যাকেট বাইরে যেরকম থাকবে। এবার এটাকে জাস্ট সলভ করবো, আর কিছু না। un প্লাস হাফ অফ an স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে তোমার un মাইনাস u হচ্ছে, প্লাস হাফ অফ a ইন্টু n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। un প্লাস হাফ অফ an স্কোয়ার মাইনাস, এটা তার মানে un মাইনাস u প্লাস হাফ an স্কোয়ার মাইনাস an, 2 কেটে যাবে, প্লাস a/2। বোঝাতে পারলাম? এটা আসলো। আচ্ছা, তারপরে u ইন্টু n, আচ্ছা এটা কিন্তু ইন্টু n আছে, কেউ সাফিক্সে n ভেবো না, হাফ an স্কোয়ার, এটা জাস্ট এবারে ব্র্যাকেটটাকে তুলবো, তাহলে মাইনাস, এটা হয়ে যাবে un, মাইনাসটা প্লাস হয়ে যাবে u, প্লাসটা মাইনাস হয়ে যাবে হাফ অফ an স্কোয়ার, মাইনাসটা প্লাস হয়ে যাবে an, প্লাসটা মাইনাস হয়ে যাবে a/2। এখানে প্লাস an স্কোয়ার মাইনাস an স্কোয়ার কেটে যাবে প্রথমেই। আচ্ছা, un কেটে যাবে, তাহলে থাকলো পরে u প্লাস a ইন্টু n মাইনাস a/2। বোঝাতে পারলাম? এই পার্টটা থাকলো। তাহলে এখান থেকে একটু সিম্পলিফাই করি, তাহলে পাবো প্লাস a ইন্টু n মাইনাস n-1/2। আরেকটু সিম্পলিফাই করলে u প্লাস
a/2 ইন্টু 2n-1 হয়ে যাচ্ছে। আর আমাকে প্রুফ ঠিক এটাই করতে দেবে, বোঝাতে পারলাম? আচ্ছা, এটাই এখানে লাস্ট প্রুফ ছিল, ঠিক আছে? তো আজকে আমি এই পর্যন্তই রাখবো, আর পরের ক্লাসে আমি কিন্তু প্রবলেম নিয়ে আলোচনা করব, আর সেখানে অবভিয়াসলি জয়েন্ট বেস প্রবলেম তো হবে। আর ততক্ষণের জন্য তোমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করে রাখবে। আশা রাখি তোমরা কনসেপ্টটাকে খুব ভালো করে অ্যাকোয়ার করতে পেরেছো। হ্যাঁ, তা দেখতে থাকো। আর লাস্ট যে প্রুফটা দেখালাম, সেই প্রুফটা যতবার পারবে ততবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস ছাড়া ফিজিক্স কখনো তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আর হ্যাঁ, এইগুলো আমি অবভিয়াসলি সবার আগে বলছি ক্লাস 11-এর ব্যাচে যারা আছো তাদের জন্য, তাছাড়া যারা জয়েন্ট দেবে তাদের জন্য তো অবভিয়াসলি এটা মানে ফর্মুলাগুলো অবভিয়াসলি ইম্পর্টেন্ট আছে। তো বিকজ এই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে কিন্তু তোমাদের অন্যরকম প্রুফ দেবে, সেই প্রুফগুলো আমি পরের দিন দেখিয়ে দেবো। দারুণ প্রুফ আছে, তোমরা এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস না করো সেইগুলো কোনোভাবে তোমরা সলভ করতে পারবে না। ওকে, সো অফলাইন ব্যাচে জয়েন করতে ইচ্ছুক স্টুডেন্টরা এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি কল করতে পারো। আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।